আসসালামু আলাইকুম। আজকে আমরা নতুন একটি টপিক নিয়ে এসেছি, যেটা হচ্ছে হ্যাজার্ড ইন দ্য ওয়ার্কপ্লেস। মানে আমরা এখানে আলোচনা করব যে কি কি ধরনের হ্যাজার্ড ওয়ার্কপ্লেসে হয়, সেগুলো নিয়ে আমরা মোটামুটি একটা ভালো আলোচনা করব। মূলত আমাদের দেখি যে সিবিটিএ মানে ট্রেনার পার্ট এবং অ্যাসেসর পার্ট দুই জায়গায় দেখা গেল যে হ্যাজার্ড নিয়ে একটা না একটা কোশ্চেন আসেই। তো সেক্ষেত্রে আমাদের এখানে আন্ডারস্ট্যান্ডিংটা যত ভালো থাকবে তত আমাদের জন্য সামনের পথ চলাটা অতটা সহজ হবে। এই চ্যানেলে কোনো ধরনের ইলিগাল অ্যাক্টিভিটিসকে প্রমোট করা হয় না। এটা শুধুমাত্র এডুকেশনাল পারপাসে তৈরি করা এই চ্যানেলটি। এখানে ছোট্ট করে আমার একটি প্রোফাইল দেওয়া আছে, কেউ যদি আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে সবচাইতে ভালো হয় যে ভিডিওর নিচে কমেন্টস বক্সে কমেন্টস করলে আমি সাথে সাথে উত্তর দিই। এটা আমার জন্য একটু কনভেনিয়েন্ট হয়। এছাড়াও আপনারা ইমেইল করতে পারেন। আল্লাহ আপনাদেরকে কবুল এবং মঞ্জুর করুন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। হে আল্লাহ, আমি আপনার কাছে এমন জ্ঞান চাই যা আমার জন্য উপকারী, এমন জীবিকা চাই যা আমার জন্য পবিত্র হালাল, এবং এমন আমলের তৌফিক চাই যা আপনার দরবারে কবুল হবে। আল্লাহ আপনাকে আমাকে কবুল এবং মঞ্জুর করুক, সাইয়াদগুলো আমাদেরকে পূর্ণ করে দিক, এবং যে মাকসাদ নিয়ে আমরা আজকে এখানে বসেছি সেই মাকসাদটা আল্লাহ কবুল করে নিক বা পূরণ করে দিক। মূলত আমরা দেখেন ডাইন পাশে আমরা যে বইটা থেকে বা যে সিবিএলএমটা থেকে আমরা এই আমাদের আজকে এই যে জ্ঞান অর্জন করতেছি, সেটা হচ্ছে এই সিবিএলএম হচ্ছে আমাদের এনএসডি এর যে 11টা সিবিএলএম আছে, সেই সিবিএলএম এর একটি আমি টপ পেজটা দিয়ে দিয়েছি এই কারণে যেন কোনো ধরনের ভুল বোঝাবুঝি তৈরি না হয়। সেই সিবিএলএম এর 23 নম্বর পৃষ্ঠায় গেলে আপনি দেখবেন এই বিষয়গুলো নিয়ে আলোচনা আছে। তো মূলত চারটি চারটি হ্যাজার্ডই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ফিজিক্যাল হ্যাজার্ড, একটা হচ্ছে বায়োলজিক্যাল হ্যাজার্ড, একটা হচ্ছে কেমিক্যাল হ্যাজার্ড, আর একটা হচ্ছে আর্গোনমিক হ্যাজার্ড। সামনে যে পথ চলা সেই পথ চলাতে আমরা চেষ্টা করব এই জিনিসগুলোকে আরো বেশি আমাদের মানে আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা আরো অনেকটা পরিষ্কার করার জন্য। ফিজিক্যাল হ্যাজার্ড বলতে আমরা কি বুঝি? ফিজিক্যাল হ্যাজার্ড বলতে আমরা বুঝি যেটা আপনার হচ্ছে আনওয়ান্টেড যে সাউন্ড, সেই নয়েজটাও কিন্তু আমার ফিজিক্যাল হ্যাজার্ডের মধ্যে পড়ে। অনেক সময় অবজেক্টিভ আসে এরকম, নিচের কোনটি ফিজিক্যাল হ্যাজার্ড বা নয়েজ কোন ধরনের হ্যাজার্ড, নয়েজ কোন ধরনের হ্যাজার্ড দিয়ে দেখা গেল ওই চারটা হ্যাজার্ডের নাম উল্লেখ করে দিলেন। তো আপনার আন্ডারস্ট্যান্ডিং যদি ক্লিয়ার থাকে তাহলে আপনি উত্তর দিতে পারবেন। তাহলে ফিজিক্যাল হ্যাজার্ড বলছে কর্মক্ষেত্রে সহনীয় মাত্রার চেয়ে অতিরিক্ত অপ্রত্যাশিত শব্দটাই হচ্ছে আমার এই যে কি বলে নয়েজ। এখন অতিরিক্ত গরম বা ঠান্ডা এটাও কিন্তু আমার ফিজিক্যাল হ্যাজার্ডের মধ্যে পড়ে। যদি দেখি যে এক্সেসিভ কোল্ড বা হট, তাহলে আমরা সেটা ফিজিক্যাল হ্যাজার্ডের মধ্যে কাউন্ট করি। তারপর হচ্ছে যদি কোথাও বিদ্যুতের তার পড়ে থাকে তাহলে দেখা গেল আপনি এখানে উল্টে পড়ে যেতে পারেন। তো এই বিদ্যুতের তার পড়ে থাকাটা আমার হচ্ছে ফিজিক্যাল হ্যাজার্ডের মধ্যে পড়ে। ধারালো কিছু যদি দেখা গেল ফ্লোরে পড়ে থাকে, ধরেন কোনো বা দেখা গেল যে কোনো ধারালো বস্তু, তাহলে সেটা আমার ফিজিক্যাল হ্যাজার্ডের মধ্যে পড়বে। রেডিয়েশন বা ক্ষতিকর যে রশ্মি আছে, যেমন এক্স রে, টেকনিশিয়ানের এক্স রের যে রেডিয়েশন বা অন্য কোনো ক্ষতিকর রশ্মি, এগুলো সব হচ্ছে আমার পড়বে হচ্ছে ফিজিক্যাল হ্যাজার্ডের মধ্যে। এছাড়াও আছে যেমন প্রলং এক্সপোজার টু সান, যা যে প্রফেশনের মানুষদেরকে দীর্ঘক্ষণ সূর্য নিচে থাকতে হয়, সূর্যালোকে থাকতে হয়, তাদের ফিজিক্যাল হ্যাজার্ড হয় কিরকম? দেখা গেল দীর্ঘক্ষণ আপনি কোনো ছাদে ঢালাই দিলেন বা ছাদে কাজ করলেন, বা দেখা গেল যে মাঠের মধ্যে কোথাও গাঁথনির কাজ করলেন বা অন্য কোনো একটা কাজ করলেন, তখন এটা আপনার প্রলং এক্সপোজার টু সান, সেটা হচ্ছে ফিজিক্যাল হ্যাজার্ড। ভাইব্রেশন কেমন? ভাইব্রেশন দেখা গেল যে আপনি এমন কোনো ভাইব্রেশন মেশিন দিয়ে কাজ করেন, ড্রিল মেশিন, এগুলো আপনার ফিজিক্যাল হ্যাজার্ডের মধ্যে পড়ে। এখন স্লিপটা হচ্ছে, আমরা তো জানি যে আমরা স্লিপ করছে পা,
মাথা উপরে দিয়ে পড়ে যাওয়াটাকে স্লিপ করা বলে। আর হচ্ছে ট্রিপ, ট্রিপ হচ্ছে ঠিক আমার উল্টো দিকে, মাথাটা আসলে মুখমণ্ডলটা আমার ফ্লোরের দিকে পড়বে, যেটা হচ্ছে আমরা তারে বেজে আমরা পড়ে যাই এরকম, সেটাকে বলে ট্রিপস। এবং ফল মানে দেখা গেল আপনি সিঁড়ি বা কোনো ল্যাডার থেকে পড়ে গেলেন, সেটা হচ্ছে সেটার মাধ্যমে আপনি আপনি কি করতে পারেন, আপনি ইনজিউর্ড হতে পারেন। এটা মাইনরও হতে পারে এবং হাই লেভেলেরও মানে ইনজিউর্ড হতে পারেন। হ্যাঁ, তো এখন এগুলা কিন্তু দেখা গেল স্টোরে অনেক সময় কাজ করি, ফ্যাক্টরিতে অনেক সময় কাজ করি, রেস্টুরেন্টে অনেক সময় কাজ করি, রুফিং অ্যান্ড আদার্স কনস্ট্রাকশন ওয়ার্কে কাজ করি, তখন এগুলো হতে পারে। তো এইগুলো থেকে মানে আপনি দেখবেন যে ওই যে বসুন্ধরায় গেলে বা কোনো মার্কেটে গেলে বলে যে কশন ওয়েট ফ্লোর, মানে হচ্ছে ফ্লোর ভিজা, তখন ওইখান থেকে হাঁটতে মানা করা হয় যেন আপনি স্লিপ না করেন। তাহলে ফিজিক্যাল হ্যাজার্ডের মধ্যে আর একটা আছে ফ্রস্ট বাইট। হ্যাঁ, ফ্রস্ট বাইট বলা হয় যে অনেক সময় অত্যাধিক কোল্ডের কারণে, ঠান্ডার কারণে শরীরের যে উন্মুক্ত জায়গাগুলো আছে সেগুলো জমে যায় বা অসাড় হয়ে যায়। দেখবেন যে পা একেবারে ব্লু হয়ে গেছে, একটা ছবিতে দেখাচ্ছি, এটাকে বলা হয় ফ্রস্ট বাইট। বা মুখমণ্ডল ফেটে যায় বা মুখমণ্ডল যে যে জায়গাটুকু বাইরে থাকে সেই জায়গাটুকু হচ্ছে আপনার অসাড় হয়ে যায়, অসারতা সৃষ্টি হয়, সেটাকে ফ্রস্ট বাইট বলে। এটাও ফিজিক্যাল হ্যাজার্ড। এটা আসতে পারে কিন্তু যে ফ্রস্ট বাইট কোন ধরনের হ্যাজার্ড। তারপর হাইপোথার্মিয়া। হাইপোথার্মিয়া হচ্ছে আমাদের ওই যে তাপমাত্রা যখন 95 ডিগ্রি ফারেনহাইটের নিচে নামে বা 35 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায়, তখন তাকে আমরা হাইপোথার্মিয়া বলি। যে সমস্ত শীতপ্রধান দেশ সেখানে বা শীতের মধ্যে দেখা গেল এই জিনিসটা হয়। হ্যাঁ, তো এটা কিন্তু আমার একটা ফিজিক্যাল হ্যাজার্ড। আমাদের একটা জিনিস, আমি এখানে যে শব্দগুলো ইউজ করেছি এগুলো কিন্তু আমার মন করা শব্দ না, এগুলো সিবিএলএম থেকেই আমি নিয়েছি। হয়তোবা ব্যাখ্যাটা আমি আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রে পিকচার এবং ব্যাখ্যাটা আমি হয়তোবা চেষ্টা করেছি আপনাদেরকে সহজভাবে উপস্থাপন করার জন্য। এখন আমি যদি একটু সাম আপ করি তাহলে বলতে পারি ফিজিক্যাল হ্যাজার্ড ইনক্লুড আনসেফ মেশিনারিজ অ্যান্ড এনভায়রনমেন্টাল কন্ডিশন। এক্সাম্পলস আর আনগার্ডেড মেশিন পার্ট লাইক স, ব্লেডস, কনস্ট্যান্ট নয়েজ অর প্রলংড এক্সপোজার টু সান অর কোল্ড। তাহলে বলতেছে যে আপনি কোনো মেশিন যদি আনসেফ অবস্থায় পড়ে থাকে, দেখা গেল ড্রিল মেশিনটা আপনি কাজ শেষ করে রাইট জায়গায় রাখলেন না, ফেলে রাখলেন, বা আপনি এমন কিছু যেটা কভার আছে বা আনগার্ড অবস্থায়, কভার ছাড়া অবস্থায় রাখলেন, তাহলে ওই পার্টসটা দেখা গেল যে মনে করেন সেটা ব্লেড হতে পারে, করাত হতে পারে, এগুলো আপনাকে মানে আপনার জন্য এক্সপোজার হবে। হ্যাঁ, এবং কনস্ট্যান্ট নয়েজ, এগুলো হচ্ছে আমার ফিজিক্যাল হ্যাজার্ড। এবং বলছে যে মানে অর প্রলংড এক্সপোজার টু সান, মানে দীর্ঘক্ষণ সূর্য বা কোল্ডের মধ্যে থাকলেও ফিজিক্যাল হ্যাজার্ড। এটা সাম আপ করলাম। তাহলে কনস্ট্যান্ট নয়েজ, ইলেকট্রিসিটি, টেম্পারেচার ইনক্লুডস এক্সপোজার টু হিট অ্যান্ড কোল্ড, ভাইব্রেশন, রেডিয়েশন, প্রলং এক্সপোজার টু সান, এগুলো সব আমার ফিজিক্যাল হ্যাজার্ডের মধ্যে। তাহলে ফিজিক্যাল হ্যাজার্ডের মধ্যে যেহেতু পড়ছে, এর ফলে হচ্ছে অনেক সময় মূর্ছা যাওয়া বা ফেইন্ট যেটাকে বলে, হিট স্ট্রেস, এগুলো কিন্তু সব হচ্ছে ফিজিক্যাল হ্যাজার্ড। বার্নস যদি থাকে, স্লিপ প্রবলেম আসে, সেটাও কিন্তু আমার ফিজিক্যাল হ্যাজার্ড। স্লিপ, ট্রিপস অ্যান্ড ফল, এগুলো হচ্ছে আমার ফিজিক্যাল হ্যাজার্ড। এটুকু আমাদের মানে এই ওয়ার্ডগুলো মনে রাখলেই আমাদের জন্য সুবিধা। এখন আপনারা আমাদের চ্যানেলটাকে যদি লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন, তাহলে হচ্ছে কি এই চ্যানেলটার পথ চলাটা সহজ হয়, আরো অনেক মানুষের কাছে পৌঁছে যাবে, যে মানুষগুলো আসলে ঘরে বসেই একটা সুন্দর একটা মানে লার্নিং এর সোর্স পাবে বা পড়তে পারবে। পাশাপাশি হচ্ছে আমরাও উৎসাহিত বোধ করব আপনাদের জন্য বা সবার জন্য কিছু করার। হ্যাঁ, যেন শিক্ষাটা সহজ করে দেয়। দেখেন এনএসডিএ কত আমাদের জন্য কষ্ট করতেছে, কত ধরনের সুযোগ সুবিধা সরকার এনএসডি এর মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দিচ্ছে। তো এইটা যেন আমাদের আমাদের কাজে লাগে। এখন বায়োলজিক্যাল হ্যাজার্ডের মধ্যে পড়তেছে কি, ব্যাকটেরিয়া পড়তেছে, ভাইরাস পড়তেছে, ফাঙ্গাস পড়তেছে। তাহলে মনে রাখবেন, ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস জাতীয় যত ধরনের রোগ আছে, যত ধরনের ইস্যু আছে, সবগুলো হচ্ছে আবার বায়োলজিক্যাল হ্যাজার্ড। আর একটা জিনিস মনে রাখবেন, আরো সহজ, যে জিনিসের জীবন আছে সেই জিনিসে বায়োলজিক্যাল হ্যাজার্ডের মধ্যে পড়বে। এখন চিকুনগুনিয়া হয় কি মশার মাধ্যমে, তাহলে মশার জীবন আছে, বায়োলজিক্যাল হ্যাজার্ড। সোয়াইন ফ্লু, তার কিন্তু একটা জীবন আছে,
কোভিড ভাইরাস, হ্যাঁ, করোনা, কোভিড-19, তার কিন্তু একটা জীবন আছে, তাই না? তারপর ডেঙ্গু, তারপর চিকুনগুনিয়া, তারপর হচ্ছে মানে আদার্স যে ধরেন এইডস, তার কিন্তু জীবন আছে, তাই না? হ্যাঁ, তো এই জিনিস বা মৌমাছির কামড়, কুকুরের কামড়, হ্যাঁ, বল্লার কামড়, এগুলো পোকার কামড়, এগুলো পশুর কামড়, এগুলো সব যেহেতু এগুলো জীবন আছে, সব বায়োলজিক্যাল হ্যাজার্ডের মধ্যে পড়বে। এখন বলছে হান্টা ভাইরাস বা ইকোলাই বা হচ্ছে স্যালমোনেলা, যে হচ্ছে আমাদের এগুলো সব হচ্ছে বায়োলজিক্যাল হ্যাজার্ডের মধ্যে। এখন হান্টা ভাইরাসটা কি? হান্টা ভাইরাসটা হচ্ছে যে বন্য ইঁদুর, ইঁদুর থেকে মানুষের দেহে ছড়ায় একটা ভাইরাস, তার নাম হচ্ছে হান্টা ভাইরাস। এটা এটা আমাদের বইতে লেখা আছে। তারপর হচ্ছে সালমোনিলা, সালমোনিলার সংক্রামক, এটা হচ্ছে দূষিত খাবার বা জল থেকে সালমোনিলা ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্টি হয়। এর ফলে হচ্ছে কি আপনার যে পেটে পীড়া হয়, পেট ব্যথা হয়, বমি বমি ভাব হয়, এবং হচ্ছে ওই যে মাথা ব্যথা হয়, মলে রক্ত যায়। এগুলো মূলত বিশেষ করে কাঁচা খাবার, অসিদ্ধ খাবার, এগুলো যদি আপনি খান, মানে কম সিদ্ধ ডিম, এগুলো যদি আপনি খান তাহলে, বা পাস্তুরিত করা হয়নি এমন দুধ খান, তাহলে দুগ্ধ জাতীয় পণ্য খান, তাহলে এই যে স্যালমোনেলা সংক্রামকটা হয়। আর ইকোলাই তো আমরা জানি, ওই যে কলেরা জাতীয়, যে পেটে ব্যথা, বমি বমি ভাব, হ্যাঁ, তারপর হচ্ছে পেট নিচের দিকে টানা, হ্যাঁ, এগুলো হচ্ছে পেট ব্যথা করা, এগুলো হচ্ছে আমাদের ইকোলাই এর ফলে হয়। এগুলো সব বায়োলজিক্যাল হ্যাজার্ড। তাহলে আমরা একটু সাম আপ করি যে ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গি, অ্যানিমাল অ্যান্ড ইনসেক্ট বাইটস, ইনফেকশাস ডিজিজ, অ্যাজমা। মনে রাখবেন অনেক সময় আসে কিন্তু অ্যাজমা কি, কোন ধরনের হ্যাজার্ড, অ্যাজমা, এইডস, হেপাটাইটিস আসতে পারে, হেপাটাইটিস বি কোন ধরনের হ্যাজার্ড, হ্যাঁ, বা আনস্যানিটারি কন্ডিশন, এগুলো হচ্ছে বায়োলজিক্যাল হ্যাজার্ড। এখন বলছে বায়োলজিক্যাল হ্যাজার্ড আর দ্য প্রডিউসড বাই লিভিং থিংস। বায়োলজিক্যাল হ্যাজার্ডটা প্রডিউস হয় কিসের মাধ্যমে? লিভিং থিংস, মানে জীবন্ত, যার জীবন আছে এরকম জিনিসের মাধ্যমে। দে অফেন কাম ফ্রম ওয়ার্কিং উইথ দ্য অ্যানিমালস অ্যান্ড পিপলস। এগুলো পশু বা মানুষ থেকে এগুলো ছড়ায়, তাই না? এক্সাম্পল ইনক্লুড ব্লাড, ভাইরাস অ্যান্ড অ্যানিমাল অ্যান্ড বার্ড ড্রপিংস। হ্যাঁ, যেমন একবার দেখবেন রেড কাউ নামে একটা হইল, সোয়াইন ফ্লু হইল, চিকুনগুনি হইল, টাইফয়েড হইল, এগুলো সব হচ্ছে আমাদের এই যে বায়োলজিক্যাল হ্যাজার্ড। সোয়াসে রোগ, যেমন কোভিড, মানে কোভিড, এইডস। এখন কেমিক্যাল হ্যাজার্ড নিয়ে একটু কথা বলি। কেমিক্যাল হ্যাজার্ডটা আপনাদের মনে রাখবেন, আমরা তো জানি যে জিনিসগুলো কেমিক্যাল বলতে তো আমরা বুঝি। তো কেমিক্যালের মধ্যে আছে আমাদের, যদি আসে গ্যাস, তাহলে সেটা কেমিক্যাল হ্যাজার্ড। ধুলা, যদি বলে অ্যালার্জিক রিয়াকশন, সেটা হচ্ছে আমার পড়বে হচ্ছে কেমিক্যাল হ্যাজার্ডের মধ্যে। অ্যাসিড যদি থাকে, সেটা হচ্ছে আমার কেমিক্যাল হ্যাজার্ডের মধ্যে পড়বে। এছাড়াও কিন্তু আছে বিস্ফোরক, বোম, বিষাক্ত দ্রব্য, ডেঞ্জারাস যে ইগুলা, দাহ্য পদার্থ, ইনফ্লেমেবল থিংস যদি কিছু থাকে, কীটনাশক পদার্থ, পেস্টিসাইড যদি কিছু থাকে, এগুলো সব আমার কেমিক্যাল হ্যাজার্ডের মধ্যে পড়বে। এগুলোর মাধ্যমে অনেক সময় কি হয়, লিভার ড্যামেজ হয়, রেসপিরেটরি ইফেক্ট হয়, ক্যান্সার হয়, হ্যাঁ, ফুসফুসে কিন্তু অনেক সংক্রামক হয়, আঘাত হয়। তাহলে যদি আমরা একটু সাম আপ করি, কেমিক্যাল হ্যাজার্ড ইনক্লুড material that are inflammable, explosive and poisonous. Examples are cleaning products, pesticide and gasoline. গ্যাসোলিন ওই যে পেট্রোল, অকটেন, হ্যাঁ, তারপর ডিজেল, এগুলোকে ওই যে গ্যাসোলিন বলে। হ্যাঁ, ডাস্ট আর ভেরি ফাইন particles that can become airborne and are created which when materials are crushed। মানে বিষয়টা হচ্ছে, অনেক সময় দেখবেন মেট্রো রেলে যখন কাজ করছে বা অন্য জায়গায় যখন কনস্ট্রাকশনে কাজ করা হয়, তখন অনেক একেবারে চালের গুঁড়া বা একেবারে পাউডারের মতো ধুলা ওড়ে। হ্যাঁ, এই ধুলাগুলা কি করে দেখবেন যে এই ধুলাগুলো আপনাকে অনেক সময় রেসপিরেটরিতে অনেক ইফেক্ট করে, যে কারণে দেখবেন যে সিটি কর্পোরেশন থেকে পানি ছিটায়, কেন? যেন ধুলাগুলা এরকম না ওড়ে। এগুলো আপনার অনেক সময় এই আপনার অ্যালার্জিক প্রতিক্রিয়া সৃষ্টি করে। তাহলে আমরা বুঝতে পারলাম গ্যাস, ডাস্ট, অ্যালার্জিক রিয়াকশন, ইনফ্লেমেবল থিংস, এক্সপ্লোসিভ থিংস, পয়জনাস থিংস, পেস্টিসাইড, এগুলো সব হচ্ছে আমার কিসের মধ্যে পড়ছে? কেমিক্যাল হ্যাজার্ডের মধ্যে। আর্গোনমিক হ্যাজার্ড আপনি মনে রাখবেন, যেগুলা হচ্ছে মাসেল রিলেটেড এবং হাড় রিলেটেড। ধরেন মাসেল
আপনার ব্যাক পেইন, আপনার পায়ে ব্যথা, মাসেলে টান পড়ছে, এগুলো সব। তা বলছে মাসেল রিলেটেড যে আপনার ডিসঅর্ডারগুলো, তারপর লাইটেনিং ইনডোর এয়ার কোয়ালিটি অ্যান্ড নয়েজ ক্যান কজ আনডিউ স্ট্রেস অ্যান্ড স্ট্রেইনস। দেখেন, ওই জন্য কম্পিউটার যারা কাজ করে তারা দেখা গেল যে আর্গোনমিক হ্যাজার্ড থেকে বাঁচার জন্য ঠিক মতো বসে, তাদের একটা বসার নিয়ম আছে, সেইভাবে যদি বসে তাহলে তাদের জন্য আর সমস্যা নাই। আবার ওয়েট লিফটিং এর কিন্তু কিছু পদ্ধতি আছে। ধরেন আপনি যদি এইভাবে ডান সাইডে যেভাবে আছে এভাবে ওয়েট লিফটিং করেন, সেটা কিন্তু রেট বলা হয়েছে। আবার যেভাবে বলা আছে যে একেবারে মেরুদণ্ড ঠিক রেখে সেভাবে হচ্ছে আপনি তুললে আবার সেটা ঠিক আছে। তো এখন এই যে বিষয়গুলো আমাদেরকে মেনে চলতে হবে, তাহলে আমরা আর্গোনমিক হ্যাজার্ড থেকে পুয়ার লাইটিং, আপনি এমন একটা জায়গায় কাজ করতেছেন সেখানে আলো কম, সেটা হচ্ছে আমার আর্গোনমিক হ্যাজার্ড। তারপর হচ্ছে ইনডোর এয়ার কোয়ালিটি অ্যান্ড নয়েজ ক্যান কজ আনডিউ স্ট্রেস, দেখা গেল ভিতরে বাতাস পাস হচ্ছে না, হ্যাঁ, সাফোকেটেড মনে হচ্ছে, দম বন্ধ হয়ে আসতেছে, এটা হচ্ছে আর্গোনমিক হ্যাজার্ডের মধ্যে পড়তেছে। তাহলে যদি একটু সাম আপ করি, আর্গোনমিক বিপদের জন্য মানে আমার কি বলছে, আর কজড বাই পুয়ারলি ডিজাইন ওয়ার্ক প্লেস অ্যান্ড প্রসেস। এটা হয় কেন? পুয়ারলি ডিজাইন করা ওয়ার্ক প্লেসের কারণে এটা হয়। ওয়ার্ক রিলেটেড ডিসঅর্ডার, যে মাস্কিউলোস্কেটাল যে ডিসঅর্ডার, এটা ডেভেলপ হোয়েন দ্য সেম মাসেলস আর ইউজড ওভার অ্যান্ড ওভার অ্যাগেইন। তাহলে দেখা গেল যে আপনার দীর্ঘ যদি সিঁড়ি বাইতে হয়, উঁচু জায়গায় উঠতে হয়, ওয়েট লিফটিং করতে হয় দীর্ঘ সময়, ভারী সরঞ্জাম আদি যদি টানতে হয়, তাহলে এটা অনেক সময় আপনার হচ্ছে আর্গোনমিক হ্যাজার্ড তৈরি করবে। এছাড়া হচ্ছে আপনি তো মনে করেন ফিজিক্যাল কিছু হচ্ছে এনভায়রনমেন্ট আছে, যেমন বলছে যে ওয়ার্কলোড যদি খুব বেশি হয়, হ্যাঁ, স্ট্রেস ফিল করেন, সেটাও আপনাকে অনেক সময় হচ্ছে আপনাকে করবে। দেখেন দুইটা, একজনে প্রচুর কাজ দিতেছে, হ্যাঁ, এই যে ছবি দেখেও আমরা কিছুটা বুঝতে পারতেছি, এগুলো সব হচ্ছে আমার আর্গোনমিক। চোখটা ধরে আসছে, দীর্ঘক্ষণ কাজ করার ফলে দেখা গেল যে চোখটা ড্রাই হচ্ছে। নিয়ম হচ্ছে প্রতি 30 মিনিট অন্তর তো অন্যদিকে তাকানো বা চোখ বন্ধ করে থাকা 1 মিনিটের জন্য বা 20 সেকেন্ডের জন্য। তাহলে এই যে এটাও আমাদের আর্গোনমিক হ্যাজার্ডের মধ্যে পড়ে। এখন বলা হয় যে সাইকোসোশ্যাল যে হ্যাজার্ড আছে ওয়ার্ক প্লেসে, এটা আর একটা হ্যাজার্ড। মানে 4টা প্রধান ধরনের বিপদ ছাড়াও মানসিক এবং সামাজিক কারণগুলো সমস্যার কারণ হতে পারে। উদাহরণস্বরূপ হচ্ছে চাপ, সহিংসতা, মাথা ব্যথা, ঘুমের সমস্যা, এগুলো হচ্ছে সাইকোসোশ্যাল হ্যাজার্ড। তবে এটা হচ্ছে আমার সাইকোসোশ্যাল হ্যাজার্ড। এখন এর মধ্যে পড়ছে স্ট্রেস ফ্যাক্টর আর একটা হচ্ছে ভায়োলেন্স ফ্যাক্টর। স্ট্রেস ফ্যাক্টর বলছে যে কনফ্লিক্ট উইথ দ্য ম্যানেজার অ্যান্ড কোয়ার্কার, যদি উপরস্থ কর্মকর্তাদের সাথে কনফ্লিক্ট থাকে, কোয়ার্কারের সাথে কনফ্লিক্ট থাকে, সেটা স্ট্রেস ফ্যাক্টর। কাজের পরিবেশে সন্তোষজনক নয়, পুয়ার ওয়ার্কিং কন্ডিশন স্ট্রেস ফ্যাক্টর। হেভি ওয়ার্কলোড, অতিরিক্ত কাজের চাপ, সেটাও স্ট্রেস ফ্যাক্টর। আর ভায়োলেন্সের মধ্যে হচ্ছে আপনাকে কেউ থ্রেট দিল, হয়রানি করতেছে, হ্যারাসমেন্ট করতেছে, সেটা যেভাবেই হোক, হ্যাঁ, আর লাঞ্ছনা, সল্ট করা, সেটা হচ্ছে আপনি একজনের কাজে পছন্দ নাই হইতে পারে, কিন্তু তাকে তো আপনি ভার্বালি অ্যাবিউজ করতে পারেন না, হ্যাঁ? তাকে আপনি হ্যারাসমেন্ট করতে পারেন না। দেখা গেল যে আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্টে কি বলা হয়, ডিসেন্ট ওয়ার্ক প্লেস। কেন? যে ওয়ার্ক প্লেসটায় মানুষ যেন কাজ করে, এই বিষয়গুলো তাদের না পড়তে হয়। তাহলে সাইকোসোশ্যাল আমাদের হ্যাজার্ডগুলো আমরা বুঝতে পারলাম। দেখেন হ্যাজার্ড ম্যানেজমেন্ট আমরা কিভাবে করব, হ্যাজার্ড ম্যানেজমেন্টের কিন্তু কিছু সিস্টেম আছে। তো দেখেন এইখানে বলছে সাবধান, ঝুঁকিপূর্ণ সরু সেতু, 5 টনের অধিক মালামাল পরিবহন নিষেধ, হ্যাঁ। তা আমরা একটু আলোচনা করব যে হ্যাজার্ড ম্যানেজমেন্ট আমরা কিভাবে করব। প্রথম স্টেজে যেটা করব, আইডেন্টিফাই দ্য হ্যাজার্ড, হ্যাজার্ডকে আমরা খুঁজে বের করব। অ্যাসেস দ্য হ্যাজার্ড, হ্যাজার্ডটা এটা কোন ধরনের, লো, মিডিয়াম, হাই, কি ধরনের হ্যাজার্ড সেটা, হ্যাঁ, মানে এই ইন্টেন্সিটিটা বোঝার চেষ্টা করবো। পাশাপাশি হচ্ছে আমাদের এটাকে ফিজিক্যাল হ্যাজার্ড, বায়োলজিক্যাল হ্যাজার্ড, মানে কোন ধরনের হ্যাজার্ডটাকে অ্যাসেস করার চেষ্টা করবো। ফিক্স দ্য হ্যাজার্ড, আর হচ্ছে ইভ্যালুয়েট দ্য রেজাল্ট। এই 4টা হচ্ছে আমার স্টেপ। এখন 4টা যে স্টেপ এখানে বলছে হচ্ছে আমার হচ্ছে কিভাবে আমি এই হ্যাজার্ডের সাথে আমি ডিলিংস করব।
ডিলিংস করব কিভাবে? আমি এখানে কিছু কি কোশ্চেন জিজ্ঞেস করব। কি জিজ্ঞেস করব? যে মেশিনারিজ কোনো কিছু আসলে ভাঙা আছে কিনা, ব্রোকেন আছে কিনা, এখানে কোনো ধরনের ওয়ার্নিং লেভেল বা সাইন দেওয়া আছে কিনা যে এইটা ডেঞ্জারাস, এখানে এক্সরে রুম, এখানে ঢোকানো যাবে না, এখানে ক্ষতিকারক মানে রেডিয়েশন আছে, হ্যাঁ, বা বাচ্চাদের জন্য এই 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 এক্সরে রুমে বা এইখানে ঢোকা যাবে না, এ ধরনের কোনো ওয়ার্নিং বা সাইন আছে কিনা। ইজ দেয়ার এনি মুভিং ইকুইপমেন্ট আই কুড গেট কট ইট, মানে এবং অনেক সময় দেখা গেল যে মুভিং ইকুইপমেন্টের কারণে দেখা গেল যে আপনি আঘাত পেতে পারেন। ইজ দেয়ার এ গার্ড মিসিং, যদি কোনো ধরনের গার্ড মিসিং থাকে তাহলে হচ্ছে আপনি আছে কিনা এগুলো আপনি একটু দেখতে হবে। দেখলে হবে কি আপনি ওই যে এছাড়াও আছে আছে হচ্ছে এ জায়গায় এমন কিছু আছে কিনা যে আমি ট্রিপ অন, মানে আমি হোঁচট খেয়ে পড়তে পারি, দেখা গেল ফ্লোর ভিজে হতে পারে, নিচে তেল ফেলা হতে পারে, সাবান পানি ফেলা হতে পারে, স্লিপারি ফ্লোর হতে পারে, এরকম কিছু আছে কিনা আমাকে একটু দেখতে হবে। খালি কর্তৃপক্ষের উপর ছেড়ে দিলে তো হবে না, আমারও নিজের কিছু রেসপন্সিবিলিটি আছে। উপর থেকে কোনো কিছু পড়ার সম্ভাবনা আছে কিনা, যেমন আমি কখনোই নির্মাণাধীন বিল্ডিং এর সামনে আল্লাহর রহমতে দাঁড়াই না। আমি বুঝতে পারি সব কশন আছে, তারপর হচ্ছে আমার সেফটি ইজ এ, মনে করেন, বেস্ট সেফটি। আমি কখনো নির্মাণাধীন বিল্ডিং এর উপরে দাঁড়াই না, বা দেখা গেল কখনো কোনো ধরনের ব্যালকনির সামনেও আমি পারতপক্ষে দাঁড়ানোর চেষ্টা করি না, যে ব্যালকনি সোজা সোজা। আমি সাধারণত দাঁড়ানোর চেষ্টা করি গেট বরাবর, কারণ ব্যালকনি থেকে অনেক সময় বাচ্চারা অনেক কিছু ফেলায় বা অনেক কিছু অনেক সময় পড়তে পারে। ডু ইউ নো হাউ টু ডু দিস জব সেফলি? হ্যাঁ, তো আপনি ওই কাজটা করতে ঠিক মতো জানেন কিনা, না হলে দেখা গেল যে আপনি ওই যে স্টার্ট দিয়ে গাড়ি দৌড়তেছে, আপনি থামাইতে পারতেছেন না, মেশিন স্টার্ট দিতে পারছেন, মেশিন বন্ধ করতে পারতেছেন না। হ্যাঁ, তাহলে এই বিষয়গুলো নিজেকে একটু জিজ্ঞেস করতে হবে, তাহলে আপনি হ্যাজার্ড নিয়ে ডিল করতে পারবেন। এখন আপনাকে কিন্তু প্রস্তুত থাকতে হবে, যে কোনো সময় যে কোনো দুর্ঘটনাই মানুষের জীবনে ঘটতে পারে, তাই না? আল্লাহ না করুক। এখন আপনাকে নিজেকে কিছু কোশ্চেন করবেন যে এমার্জেন্সি এক্সিটটা কোন দিকে, জেনে রাখা ভালো। হোয়েন ডু আই ইভ্যাকুয়েট, কখন আমাকে আসলে ওই যে ইভ্যাকুয়েট করতে হবে, বের হতে হবে বা এটা খালি করতে হবে। হোয়ার আর দ্য ফায়ার অ্যালার্মস, ফায়ার অ্যালার্মসটা কোথায়? হোয়ার আর দ্য ফায়ার এক্সটিংগুইশার, ফায়ার এক্সটিংগুইশারটা কোথায়, এটা আমাকে জানতে হবে, তাই না? হোয়ার ক্যান আই গেট ফার্স্ট এইড, কোথায় আমি ফার্স্ট এইড পেতে পারি, ফার্স্ট এইড গুলো রাখা হয় কোথায়? হ্যাঁ, একটা মানুষের চোখে দুলা গেল, হাত কেটে গেল, তাহলে জানতে হবে না ফার্স্ট এইডটা কোথায় আছে। অফিসে আছে ঠিক আছে, কিন্তু আমারও কিন্তু জানতে হবে কোথায় আছে। হু ডু আই রিপোর্ট অ্যান এমার্জেন্সি টু, আমি কাকে রিপোর্ট করব, কনসার্ন পার্সনটাকে, এটা কিন্তু আমাকে জানতে হবে। এই বিষয়গুলো যদি আমি জানি এবং অর্গানাইজেশন পলিসি যদি মেনটেন করে, অর্গানাইজেশন যদি অ্যাওয়ার্ড থাকে, এমপ্লয়ি যদি অ্যাওয়ার্ড থাকে, তাহলে আসলে এই দুর্ঘটনার অনেকাংশই এটার তীব্রতা কমিয়ে আনা সম্ভব। আমরা একেবারে শেষের দিকে, আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলটা আপনাদের, এটা শুধুমাত্র তাদের জন্য যারা ঘরে বসে একটু প্র্যাকটিস করতে চাচ্ছেন। তারপরে এটা কখনোই ফিজিক্যাল ট্রেনিং এর অল্টারনেটিভ না। আমরা চেষ্টা করব যে টপিকগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করে দেওয়া, যাতে ফিজিক্যাল ট্রেনিং এ আপনারা যখন যাবেন তখন যেন এই টার্মসগুলো আপনাদের কাছে অনেক পরিচিত মনে হয়। হ্যাঁ, তখন যে অস্পষ্টগুলো থাকবে সেগুলো আপনারা ক্লিয়ার করতে পারবেন। পুরো বিষয়টায় আমরা দুইজন ছিলাম, মোহাম্মদ মাজিদুল ইসলাম এবং রাজিয়া খান। আপনারা আমাদের জন্য কবুল করবেন। আল্লাহ আপনাদের সাইয়েদগুলো হাসানাত দ্বারা পূর্ণ করে দেন। আল্লাহ আপনাদের কবুল এবং মঞ্জুর করুন। আপনাদের যে মাকসাদ, সেই মাকসাদটাকে আল্লাহ কবুল করে দেন। আল্লাহ আপনাদেরকে মঙ্গল করুক। আসসালামু আলাইকুম।